ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপাড়ার বেশ কয়েকটি বাড়ি আবারও আগুনে পুড়িয়েছে দুর্বৃত্তরা। প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন। একাধিক রাজনৈতিক দল আবেদন করায় 7 ও 8 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কোনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, জানাল ডিএমপি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরমের দাম নিয়ে নৈরাজ্য। ভোগান্তি অভিভাবকদের, সমস্যার সমাধানে শতভাগ নিশ্চয়তা দিতে পারছে না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। চট্টগ্রাম বন্দরে আইসিডি স্থাপনে জটিলতা। যানজট এড়াতে 20 কিলোমিটার দূরে করা হচ্ছে ডিপো। সিদ্ধান্ত হয়নি আগের 19টি বিষয়ে। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চলছে জোর প্রচারণা। সমর্থন ও সম্ভাবনায় প্রতিদিনই ঘটছে নাটকীয় পরিবর্তন। এখনো সিদ্ধান্তহীন অনেক ভোটার। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। আগের ঘটনার রেশ কাটতে না কাটতেই 5 দিনের মাথায় আবারও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দুপাড়ায় বেশ কয়েকটি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি ও পুলিশ প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবির পরও এমন ঘটনায় আতঙ্ক বিরাজ করছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে। স্থানীয়রা জানান, গতরাত 2:30টার দিকে উপজেলা শহরের নমসূত্রপাড়া, ঠাকুরপাড়া, ঘোষপাড়া ও বণিকপাড়ার বেশ কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রতিটি এলাকায় প্রায় 1 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। এদিকে একই সময়ে দাসপাড়া এলাকার কয়েকটি ঘর ও একটি মন্দিরে ভাঙচুরের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এর আগে গত 30 অক্টোবর একই এলাকায় 15টি মন্দির ও শতাধিক হিন্দু বসতভিটায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেন স্থানীয়রা। তবে দায়িত্বে গাফিলতি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপাড়ায় বাড়িঘরে হামলা ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। সকালে ময়মনসিংহের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধনের আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ। এতে সংগঠনের নেতাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, দোষীদের শাস্তি না হওয়ায় একের পর এক হামলার ঘটনা ঘটছে। রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। এতে বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সহ হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নীতিমালা ছাড়াই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইচ্ছেমতো ভর্তি ফরমের দাম নির্ধারণ করা হচ্ছে। এতে অভিভাবকদের পোহাতে হচ্ছে আর্থিক ভোগান্তি। শিক্ষাবিদরা বলছেন, স্বচ্ছতা না থাকায় ফর্ম বিক্রির কোটি কোটি টাকা ভাগাভাগি করে নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। মঞ্জুরি কমিশন বলছে, বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় তাদেরকে কোনো ব্যাপারে বাধ্য করা যায় না। তবে সমস্যার সমাধানে তাদের সাথে আলোচনায় বসবে বলে জানিয়েছে কমিশন। এহসান জুয়েলের রিপোর্টে বিস্তারিত। বিধানচন্দ্র মণ্ডল উদ্বেগ মাখা চোখে বসে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ঝালকাঠির স্কুল শিক্ষক এই মানুষটির হাত ধরে অনেকেই খুঁজে পেয়েছেন উচ্চশিক্ষার পথ, কিন্তু পরীক্ষার হলে থাকা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিছুতেই কাটছে না তার অনিশ্চয়তা। নির্দিষ্ট পরিমাণ টাকায় আমার এই সবগুলো মেনটেন করতে একটু বেগ পাইতে হইতেছে। আমার একমাত্র ছেলে, আমি চাচ্ছিলাম তাকে একটু আমার মনের মতো করে একটা কিছুতে পড়াশোনা করবে, জানি না ঈশ্বরকে করবে। একই অবস্থা দেশের 37টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া কয়েক লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। ভর্তি কোচিং, এক একটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেওয়ার যাতায়াত ভাড়া, আবাসন ব্যয়ের পাশাপাশি বাড়তি চাপ হয়ে দেখা দিয়েছে ভর্তি ফর্মের উচ্চ দাম। আরও আমাদের পরীক্ষার ডেট রয়ে গেছে, জাহাঙ্গীরনগর রয়ে গেছে, সিলেট সাস্টে রয়ে গেছে, ময়মনসিংহ কৃষি বিদ্যালয় রয়ে গেছে, শেরেবাংলা কৃষি বিদ্যালয় রয়ে গেছে, বঙ্গবন্ধু কৃষিতে রয়ে গেছে। দৌড়াদৌড়ি করতেছে, 30,000 মতো যাবে। 900 কিছুতে আছে, 500, 700, আবার 1000। পাস করার পর 50 থেকে 60,000 টাকা নিয়েছি। পাবলিক ভার্সিটি সবাই অ্যাপ্লাই করে, সেই অনুযায়ী অ্যামাউন্টটা যাতে একটু কমায়। সংশ্লিষ্টরা বলছেন, ফর্মের ফি নির্ধারণে চলছে এক ধরনের নৈরাজ্য। কোনো বিশ্ববিদ্যালয়ে এক একটি ফর্মের দাম 300 টাকা, কোথাও আবার 1000 টাকারও বেশি। এমনকি একই বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভেদে রয়েছে ফর্মের দামের পার্থক্য। সূত্র বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ফর্ম বিক্রি করেই চলতি বছর আয় হয়েছে প্রায় 10.5 কোটি টাকা।
একই অবস্থা অন্যান্য বিশ্ববিদ্যালয়েরও। শিক্ষাবিদরা বলছেন এই টাকার বড় একটি অংশ যায় শিক্ষকদের পকেটে। এটা আসলে ভর্তি পরীক্ষার খরচ না, এটা হচ্ছে গিয়ে শিক্ষকদের ভর্তি পরীক্ষা উপলক্ষে এক ধরনের সম্মানী কিংবা উপার্জনের এক ধরনের একটা মানে ক্ষেত্র। অসংখ্য কমিটি আছে যেগুলি পুরোপুরি অপ্রয়োজনীয়, কিন্তু এগুলো করা হয়েছে এই শিক্ষকদেরকে কোনোভাবে তারা যেন কিছু অর্থ পেতে পারেন তার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। বিষয়টি স্বীকার করে মঞ্জুরি কমিশন বলছে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনার কথা ভাবছেন তারা। এটার একটা যৌক্তিক একটা সংখ্যা থাকা উচিত। মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়ের উপর কিছু চাপে দিতে চায় না, পারিও না, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসন ভোগ করে। সকলের সাথে আলোচনা করেই নিব। দুটো বিষয়, একটি হচ্ছে পরীক্ষার এই যে ফর্মে কত টাকা নেওয়া উচিত, আর দ্বিতীয়টা হচ্ছে যে পরীক্ষা আরো কিভাবে ছাত্রছাত্রীদের অভিভাবকদের কষ্টটা কমিয়ে একবারে নেওয়া যায় কিনা। নিয়ম অনুযায়ী ভর্তি ফর্ম বাবদ আয়কৃত টাকার 40% জমা হওয়ার কথা মঞ্জুরি কমিশনের কোষাগারে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বাণিজ্যিক মানসিকতা যখন দীর্ঘদিন ধরে আলোচনায়, তখন এই ভর্তি পরীক্ষার মৌসুমে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কাছ থেকে তুলে নেয় কোটি কোটি টাকা। অভিভাবকদের দাবি তাদের ভোগান্তি এবং আর্থিক সংগতির কথা বিবেচনা নিয়ে হলেও সরকার যাতে ভর্তি পরীক্ষার যৌক্তিক ফি নির্ধারণে একটি নীতিমালা প্রণয়ন করে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, স্বাধীনতা বিরোধী পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের 10 কাঠা জমি দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান। এবং আজ শুরু হচ্ছে বিপিএল এর চতুর্থ আসর, থাকছে না কোনো বাড়তি অনুষ্ঠান। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কুমিল্লা ও রাজশাহী, আর খুলনার প্রতিপক্ষ রংপুর। 7 ও 8 নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কোনো রাজনৈতিক দলকে সমাবেশ করার অনুমতি দেবে না ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। গতরাতে ডিএমপির তথ্য জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে। তথ্য জনসংযোগ বিভাগ থেকে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল 7 ও 8 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে। একই সময়ে অনেক দলকে জনসমাবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়, সে কারণে বিশৃঙ্খলা এড়াতে কোনো রাজনৈতিক দলকেই সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়। 7 নভেম্বর দলীয়ভাবে বিপ্লব ও সংহতি দিবস পালনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এই কর্মসূচি প্রতিহতেরও ঘোষণা দেওয়া হয়। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র 5 দিন সামনে রেখে দুই প্রার্থীর সমর্থন ও সম্ভাবনায় প্রতিদিনই ঘটছে নাটকীয় পরিবর্তন। হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প দুজনেই প্রায় কাছাকাছি অবস্থানে থাকায় জয়ের ক্ষেত্রে নিয়ামক হয়ে উঠতে পারেন সিদ্ধান্তহীনতায় থাকা ভোটাররাই। মার্কিন নির্বাচনের গতি প্রকৃতি ও দোদুল্যমান ভোটারদের সঙ্গে কথা বলে নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সিদ্ধান্ত নেবার দিন 8 নভেম্বর যত এগিয়ে আসছে, ততই যেন দুই শিবির অর্থাৎ ডেমোক্রেট এবং রিপাবলিকানরা মরিয়া হয়ে উঠেছে। এবং মরিয়া যে হয়ে উঠেছে তার একটা লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরিডায় ওবামা এবং ডোনাল্ড ট্রাম্প দুজনই এখন অবস্থান করছেন, এবং ওবামা কিন্তু হিলারির পক্ষে একের পর এক অঙ্গরাজ্য ঘুরে বেড়াচ্ছেন, এবং তিনি আফ্রো আমেরিকানদের উদ্দেশ্যে আসলে মূলত বক্তব্যগুলো রাখছেন, যে তাদেরকে বলছেন যে আমেরিকাকে রক্ষা করা, আমেরিকার গৌরব ধরে রাখা, তার অহংবোধ টিকিয়ে রাখার জন্যই কিন্তু আবারও ডেমোক্রেটদেরকে আনতে হবে, এবং আফ্রো আমেরিকানরা যেন ভোট দিতে যান সেই আহ্বানও তারা রাখছেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে হিলারি ক্লিন্টনও কিন্তু তার যে আসনগুলো আছে সেগুলো ধরে রাখার চেষ্টা করছে। যে এখন আমরা দেখতে পাচ্ছি যে নিউ ইয়র্ক টাইমসের যে সর্বশেষ যে জরিপের ফলাফল, সেখানে হিলারি ক্লিন্টন 3% হারে এগিয়ে আছেন, কিন্তু অন্যান্য বিভিন্ন যে জরিপগুলো আছে সার্বিকভাবে কিন্তু আসলে দুই প্রার্থী হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন, এবং সেই জন্যই হিলারি ক্লিন্টন কিছুটা সতর্ক। আর ডোনাল্ড ট্রাম্প কে কিন্তু 2012 সালে যে রিপাবলিকানরা যে অঙ্গরাজ্যগুলো দখলে রেখেছিল, সেই অঙ্গরাজ্যগুলোতে দখল অটুট রেখেও তাকে হিলারি ক্লিন্টন বা ডেমোক্রেটদের যে কোনো একটি নীল রঙের আসন কিন্তু ছিনিয়ে নিতে হবে, না হলে তিনি বিজয়ী হতে পারবেন না। এর পাশাপাশি একটি কথা বলা রাখা ভালো যে এই দুই প্রার্থী 8 নভেম্বর কে জয়ী হচ্ছেন সেটা কিন্তু অনেকটা নির্ভর করছে যারা 3 থেকে 5 ভাগ যে ভোটাররা আছেন, যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি যে তারা কোন দিকে ভোট দিবেন।
দিবেন তাদের উপরও তাদের মর্জির উপর নির্ভর করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন যে এই যে হিলারি ক্লিন্টনকে নিয়ে যে FBI তদন্ত কিংবা উইকিলিক্সের যে তথ্য দিয়েছেন সেগুলো, পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের যে যৌন হয়রানির যে স্ক্যান্ডালগুলো আছে সেগুলো এখন আর খুব একটা হিসেবের মধ্যে রাখছেন না ভোটাররা। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কে কোন দিকে ভোট দিবেন। তাদের মর্জির উপরে আসলে নির্ভর করছে যে সাদা বাড়িটিতে অর্থাৎ ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের বাড়িটিতে ঢোকার সবুজ সংকেত কে পাচ্ছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের দখলে থাকা প্রায় 10 কাঠা জমি দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও রাজউক। গতকাল রাজধানীর অভিজাত এলাকা বনানী কবরস্থান সংলগ্ন 27 নম্বর রোডে মোনায়েম খানের দখলে থাকা জমিটি অবমুক্ত করা হয়। সকাল থেকে চলে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা বলেন, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা সহ পুরো উচ্ছেদ অভিযানে আরও কিছু সময় লাগবে, আর হিসেব করে প্রতি ইঞ্চি জমি উদ্ধার করা হবে বলেও জানান তিনি। 50 বছর ধরে এই জমিটি দখল করে রেখেছিল পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খান ও তার বংশধররা। কিছু কাজ বাকি রয়েছে, যে কাজগুলো এখানে আপনার কিছু স্থাপনা দেখতে পাচ্ছেন, এগুলো অনেক স্ট্রং করে করা, এগুলো একটু সময় লাগছে আমাদের। তাছাড়া এখানে বিদ্যুতের লাইন আছে, সেই লাইনগুলো অপসারণ করে আমরা পরবর্তী কার্যক্রম হাতে নিচ্ছি ইনশাল্লাহ। আজকে এই পাশের যে স্থাপনাগুলো আছে এগুলো আমরা ভাঙবো, তারপরে রাস্তা লেভেলিং এর কাজটা আছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, তারা এই কাজগুলো করবে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সরকার শুধু খাদ্য উৎপাদন বৃদ্ধি নয়, সবার জন্য ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতেও কাজ করছে। সকালে রাজধানীতে নিরাপদ খাদ্য প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। আমরা খাদ্য উৎপাদনকারী সংস্থাগুলোকে সেগুলোই আমরা বলছি যে তোমাদের একটা জিনিস প্যাকেটজাত করার আগে, উৎপাদন করার আগে যে সমস্ত উপাদানের প্রয়োজন হয় সেই উপাদানগুলো কিন্তু ভেজালযুক্ত কিনা, মুক্ত কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে। উৎপাদনের পূর্বের থেকে উৎপাদিত পণ্যের প্যাকেটজাত থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত আমরা সবকিছু নিরাপদ দেখতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের জন্য কাজ করছেন। তিনি সাংবিধানিক অধিকার যেটা মানুষের নিরাপদ খাদ্য প্রাপ্তির, সে অধিকার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর, তার জন্য আমরা কাজ করছি। নতুন নীতিমালা অনুযায়ী চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি স্থাপন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে অন্তত 20 কিলোমিটার দূরে আইসিডি স্থাপন করতে হবে। যানজট এড়াতে এই ব্যবস্থা হলেও আগে থেকে চলমান 19টি আইসিডির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অথচ শুধু বন্ডেড লাইসেন্স নিয়ে গত 9 বছর ধরে কার্যক্রম চালিয়ে আসছে এসব আইসিডি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 1 দশক আগেও চট্টগ্রাম বন্দরের শেড এবং ইয়ার্ডি সম্পন্ন করা হতো পণ্য আমদানি রপ্তানি কার্যক্রমের শুল্কায়ন থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া। এতে বন্দরের অভ্যন্তরে জট লেগে থাকতো। এই অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডের 1998 সালের অফিস আদেশ অনুযায়ী বন্ডেড লাইসেন্স নিয়ে 2007 সাল থেকে শুরু হয় বেসরকারি আইসিডির কার্যক্রম। এর আওতায় 19টি প্রতিষ্ঠান লাইসেন্স নিল, 17টি প্রতিষ্ঠান আইসিডি স্থাপন করে কাজ চালিয়ে যাচ্ছে। চট্টগ্রাম বন্দরে যে পরিমাণ কন্টেনার থাকে, এইটা অনেক সময় আমরা অনেক আশঙ্কা করি যে অল্প কিছু কোন ঘটনা ঘটলেই একটি জটের সৃষ্টি হতে পারে। তো আউটডক আমাদেরকে সেই জট থেকে মুক্তি দেয়। ব্যবসায়ীদের মতে বর্তমানে ইপিজেড ছাড়া অন্যান্য রপ্তানি বাণিজ্যের 92% এবং আমদানি বাণিজ্যের 22 থেকে 25% সম্পন্ন হয় 17টি প্রাইভেট আইসিডিতে। ফলে এসব আইসিডি এলাকায় যানজট লেগেই থাকে। এই অবস্থায় চলতি বছরের শুরু থেকে বেসরকারি আইসিডি নীতিমালা প্রণয়নের কার্যক্রম গ্রহণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শহরের বাইরে যদি আইসিটি করা যায় তাতে করে শহর যেরকম আপনার যানজট মুক্ত থাকবে, পাশাপাশি আমাদের যে নতুন আইসিডি গুলো তারাও কিন্তু খুব স্মুথলি কাজ করতে পারবে। নতুন নীতিমালা অনুযায়ী আইসিডি স্থাপন করতে হবে জেলার সীতাকুণ্ডে। নগরীকে যানজট মুক্ত রাখার জন্য পুরাতনগুলোকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন চেম্বার নেতা। এগুলি যদি শহর থেকে দূরে থাকে তাহলে সবচেয়ে ওয়াইজ কানেক্টিভিটিতে আরেকটা রোড হবে, রোড দিয়ে মালগুলি ওদিকে চলে যাবে, ওখান থেকে করে ওখানেই ডেলিভারি হয়ে বাংলাদেশের সব জায়গায় চলে যাবে। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে 6000-এর বেশি কন্টেনার উঠানামা করে। এর মধ্যে আমদানি করা কন্টেনারগুলো নিয়ে আসা হয় আইসিডিতে। শুল্কায়ন শেষে খালাস নাই আমদানিকারক, আর রপ্তানি করা কন্টেনারও এখানে পরীক্ষা শেষে জাহাজে তুলে দিতে বন্দরে নিয়ে যাওয়া হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কক্সবাজার সমুদ্র সৈকত। তবে এখনো পুরোপুরি পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি এই কক্সবাজারকে। পর্যটকদের অভিযোগ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরাপত্তার ঘাটতি রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন সৈকত অবৈধ দখলমুক্ত করা সহ পর্যটকদের সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগ নিতে হবে সরকারকে। কক্সবাজার ঘুরে এসে রিপোর্ট করছেন আফজাল হোসেন। সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে সৈকতে, সেই ঢেউয়ের সাথে মাখামাখি সমুদ্রবিলাসী হাজারো মানুষের। বলছিলাম বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের কথা। বছর জুড়ে সমুদ্রের এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন এই সৈকতে। তবে সবচেয়ে বড় এই সমুদ্র সৈকত হতে পেরেছে কি পর্যটক বান্ধব? পর্যটকরা বলছেন নেশাখোরদের উৎপাত যেমন রয়েছে ঠিক তেমনি আছে নিরাপত্তা ঘাটতিও। পরিচ্ছন্ন একটি সৈকতের বিষয়ে উদাসীন কর্তৃপক্ষ। পরিবেশ ভালো রাখতে হবে, আর একটু ভালো করতে হবে, তবে দিন দিন উন্নত হচ্ছে। বিদেশে ভাইদেরকেও বলবো, এত বড় নাইস মানে এত সুন্দর না দেখলে যেটা বিশ্বাস করার না, সেটা যদি আসতে পারে তারা তাহলে উপভোগ করতে পারবে। যা কিছুই খাই খাওয়া করে ওখানে ফালাই রেখে যেটা পরিষ্কার করা হয় না, দুর্গন্ধ হয়ে যায়, অনেক গন্ধ। পরিষ্কার করলে যাতে আরো লোকজন আসবে, পর্যটক আসবে, যেটা আমাদের জাতীয় অর্থনীতিতে যেমন বড় একটা অবদান রাখবে, দেশের ভাবমূর্তি ভালো হবে। নিরাপত্তা একটু বাড়াতে হবে যাতে লোকজন খুব সুবিধা মতো সবকিছু করতে পারে, এনজয় করতে পারে। এছাড়া সমুদ্রের কোল ঘেঁষে অপরিকল্পিতভাবে বাণিজ্যিক ভবন গড়ে তোলার অভিযোগ তো রয়েছেই। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন অপার সম্ভাবনাময় এই সৈকতের উন্নয়নে আরো নজর দিতে হবে সরকারকে। ওই ধরনের বিচি আমরা চাই যেখানে জীববৈচিত্র্য থাকবে এবং পর্যটকরাও তাদের নির্বিঘ্নে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। বিচের কাছাকাছি বিভিন্ন স্থাপনা হচ্ছে, এগুলোরও আসলে নিয়ন্ত্রণ করা দরকার এবং তাহলে আমরা সামগ্রিকভাবে একটি কক্সবাজারকে পর্যটক শহর হিসেবে গড়ে তুলতে পারব। বিশ্বের অনেক দেশ পর্যটনকে কেন্দ্র করে অর্থনীতির বিকাশ ঘটিয়েছে। এ খাতকে শক্তিশালী করার তাই এখনই সময়। দেশের পর্যটন শিল্পে সবচেয়ে বেশি অবদান রাখে বিশ্বের এই সর্ববৃহৎ সমুদ্র সৈকত। পর্যটকরা বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা সহ বেশ কয়েকটি দিকে সরকার নজর দিলে তেমনি দেশি পর্যটকের সংখ্যা যেমন বাড়বে, তেমনি আকৃষ্ট হবেন বিদেশি পর্যটকরাও। কক্সবাজার থেকে আফজাল হোসেন, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, বাণিজ্যিক রূপ নিয়েছে সিলেটের আবাসিক এলাকাগুলো, বাড়ছে অপরাধ প্রবণতা। উচ্ছেদ অভিযানে নামার ঘোষণা সিটি কর্পোরেশনের। ফেনীতে ডাকাতির সময় 11 ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এদের মধ্যে 8 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র সহ 4 রাউন্ড গুলি, 6টি চাপাতি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাত 3টার দিকে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ব্যারিকেড দিয়ে বিভিন্ন বাসে গণডাকাতি শুরু করে একদল ডাকাত। এ সময় যাত্রীদের চিৎকারে এলাকার কয়েকজন মাইকে ঘোষণা দিলে স্থানীয়রা ছুটে আসেন। পরে 3 জনকে হাতে নাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। বাকিরা পালিয়ে মহাসড়কের পাশে বিক্ষিপ্তভাবে কয়েকটি বাড়িতে অবস্থান নিয়ে বাড়ির লোকদের জিম্মি করে। তবে পুলিশ ও স্থানীয়রা এলাকা ঘিরে ফেলে 8 জনকে আটক করে। মসজিদের মাইকে বলা হয়েছিল ডাকাতি করছে। তাৎক্ষণিক এলাকার লোকজন চতুর্দিক থেকে ঘেরাও করে সর্বশেষ 11 জন ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ হাতে সোপর্দ করেছে। ডাকাত সর্দার মহিম, যার বিরুদ্ধে আমাদের থানায় এই যে বিভিন্ন সময় আন্তজেলা ডাকাত দলের সর্দার, সে তার বিরুদ্ধে থানাতে 11টা মামলা রয়েছে। একটা বাড়িতে আশ্রয় নেওয়ার কারণে দরজা বন্ধ করেছিল, তো পরে আমরা সেখান থেকে অভিযান চালিয়ে তাকে এলাকার জনগণ সহ এবং আমার পুলিশের ফোর্স সহ তাকে উদ্ধার করি। এদিকে নাটোরে একটি বাসে যাত্রীবেশে প্রায় 10 লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে ডাকাতরা। এই ঘটনায় জড়িত সন্দেহে বাসের চালক সহ 3 জনকে আটক করেছে পুলিশ। ভোর 4টার দিকে গুরুদাসপুর উপজেলায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী হানিফ পরিবহনের একটি বাস নাটোরের কাছিকাটা এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা 6 ডাকাত অস্ত্রের মুখে চালক ও যাত্রীদের জিম্মি করে ফেলে। এ সময় তারা যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ সহ প্রায় 10 লাখ টাকার মালামাল লুটে নেয়। পরে সদর উপজেলার গাজীর বিলে বাস থামিয়ে পালিয়ে যায় ডাকাতরা। পরে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
বাণিজ্যিক রূপ নিয়েছে সিলেটের আবাসিক এলাকাগুলো। এতে মহানগরের সৌন্দর্যহানির পাশাপাশি ঘটছে নানা অপরাধমূলক কর্মকাণ্ড। সিটি কর্পোরেশন বলছে, নগরীর উপশহর ও হাউজিং এস্টেট এলাকায় গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানকে সরে যেতে 1 মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সরে না গেলে উচ্ছেদ অভিযানে নামার ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন। রিপোর্ট আব্দুল আহাদের। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানাধীন আবাসিক এলাকা শাহজালাল উপশহর, কিন্তু এটি যে পরিকল্পিত একটি আবাসিক এলাকা সেটা এখন আর বোঝার উপায় নেই। তাকালেই রাস্তার দুপাশে দেখা যায় দোকান আর দোকান, আবার কোথাও আবাসিক হোটেল, ব্যাংক, এমনকি হাসপাতালও গড়ে উঠেছে। আবাসিকের লিজ নিয়ে অনেকে করেছেন বাণিজ্যিক ভবনও। জেলা পরিষদের মালিকানাধীন হাউজিং এস্টেটেরও অবস্থা অনেকটা এমন। নাগরিকরা বলছেন, বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠায় বেড়ে গেছে অপরাধ। নিচতলা ভাড়াটিয়া ছিল, ভাড়াটিয়া বিদায় করে দোকান করতেছে। বিভিন্ন অপরাধ, চুরি, ডাকাতি, চিন্তা এগুলো আসলে অনেক বৃদ্ধি পাইছে এগুলোর কারণে। এইখানে মার্কেটের জায়গায় মার্কেট হোক, বাসার জায়গায় বাসা হোক, আমরা চাই এটা আবাসিক এলাকায় রূপান্তরিত হোক। নাগরিকদের অসুবিধা দূর করতে সিটি কর্পোরেশন এসব এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে নোটিশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সরে না গেলে উচ্ছেদে নামারও ঘোষণা দিয়েছে নগর কর্তৃপক্ষ। হঠাৎ করে তো এই নোটিশ পাই আর ব্যবসা যেহেতু টুকটাক করি, আমরা তো ব্যবসা করিও তো খাইতাম চলতাম, হইব আমরা এমনি কই 1 মাস টাইম দিয়েছেন আমরা, মানে আমরা কিতা করতাম, আমরা যাইতাম হই। এই মুহূর্তে আমরা দোকান আমরা এলাকান উচ্চে ধরে লইয়া যাই, কিন্তু আমরা মিনিমাম 15 লাখ টাকার ক্ষয়ক্ষতি বহন করিয়া যাইতে হইব। যেগুলো লাইসেন্স আসলে দেওয়ার মতো সুযোগ নেই, আমরা সেগুলো বাতিল করে দিব। আবাসিক এলাকায় গিয়ে কমার্শিয়াল কার্যক্রম পরিচালনা করা, এটা আসলে কোনো নীতির মধ্যে পড়ে না, যার ফলে আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। এদিকে নাশকতা এড়াতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো দ্রুত সরিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় কাউন্সিলররাও। বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে, হোটেল, রেস্তোরাঁ, এগুলা সরিয়ে নেওয়া যত দ্রুত সম্ভব, কারণ নাশকতা সেখানেই করতে পারে যেখানে লোকজনের আনাগোনা বেশি। হাউজিং স্টেটে যে কয়েকটি প্রতিষ্ঠান আছে ইতিমধ্যে তাদেরকে নোটিশ করা হয়েছে এবং আমরা আশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যেই তারা এলাকা ছেড়ে অন্যত্র যাবেন, যেহেতু এটি আবাসিক এলাকা। শুরুতে হাউজিং এস্টেটে 89টি অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান চিহ্নিত করলেও পরে কমে আসে 37টিতে, আর উপশহরে 174টি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে নোটিশ। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। কার্তিক মাসেও কুড়িগ্রামের ধরলা নদীতে ভাঙন চলছে। সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কিসামত, মালডাঙ্গা ও সন্ন্যাসীর পাঠ এলাকায় ভাঙনের তীব্রতা বেশি। প্রতিদিন বিলীন হয়ে যাচ্ছে ভিটেমাটি, আবাদি জমি ও গাছপালা। ভেঙে গেছে অর্ধ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। হুমকিতে পড়েছে জেলা শহরের সঙ্গে সংযোগকারী পাকা সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ধরলা নদীর মূল স্রোত তীর ঘেঁষে প্রবাহিত হওয়ায় কিসামত মালভাঙ্গা গ্রামের নৌঘাট থেকে সন্ন্যাসীর পাট পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলছে। এর ফলে গ্রাম দুটি ক্রমেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। গত 1 সপ্তাহে শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। ভিটেমাটি হারা পরিবারগুলো নতুন আশ্রয়ের খোঁজে এখন দিশেহারা। নদী ভাঙিচুরি সব শেষ করে ফেলেছে, এখন তো বাড়ি ঘর নিয়ে কোথায় যাব, কি করব, কোথায় থাকবো? জায়গা জমি সব নদী নিয়ে গেছে ভাঙিচুরি। আমার বাড়ি ঘর, কাপড় চোপড়, হাড়ি ডুগা সব নিয়ে গেছে ভাসি। এই অবস্থায় ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড বালি ভর্তি বস্তা ফেলার পাশাপাশি বাঁশের পাইলিং দেওয়ার কাজ শুরু করেছে। তবে এতে কাজ হবে না জানিয়ে স্থায়ী প্রতিরক্ষা কাজ করা জরুরি বলে জানালেন এই জনপ্রতিনিধি। এখানে পার্মানেন্ট কোনো বন্দোবস্ত না হয় তাহলে আমাদের কুড়িগ্রাম জেলার সাথে সংযোগ বিচ্ছিন্ন হবে এবং ইউনিয়ন পরিষদ সহকারী মঙ্গলবাসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, মঙ্গলবাসা প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাজার আগামী বর্ষার আগেই বিলীন হয়ে যাবে। স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য 2.5 কোটি টাকা বরাদ্দ পাওয়া গেলে শুষ্ক মৌসুমে কাজ করা হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। 2.5 কোটি টাকার নোটশিট প্রেরণ করছি। উক্ত নোটশিট পাস হলে আমরা শুষ্ক মৌসুমে এখানে স্থায়ী কাজ বাস্তবায়ন করতে পারবো। সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, চলতি মৌসুমে ভাঙনে মোগলবাসা ইউনিয়নের 157টি পরিবার ভিটেমাটি হারিয়ে গৃহহীন হয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল প্রসঙ্গ। আজ থেকে শুরু হচ্ছে বিপিএল এর চতুর্থ আসরের খেলা। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে এবারের আসরের নতুনভাবে গড়া দল রাজশাহী কিংস। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব বলে মনে করছেন ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে আত্মবিশ্বাসের সঙ্গে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে জয় পাওয়া অসম্ভব নয় বলে মনে করছেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন সামি। মিরপুরে ম্যাচটি শুরু হবে বেলা 2:30টায়।
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যাত্রাটা ছিল রাজকীয়, এসেই সিংহাসন দখল। তবে গেলবার যতটা না শক্তির জোরে চ্যাম্পিয়ন হয়েছে তার চেয়ে বেশি ছিল মাশরাফির অধিনায়কত্বের জোর। আবারও নতুন আসর অধিনায়ক মাশরাফি, তবে আবার নতুন ভাবে দল সাজিয়ে মাঠে নামছে ভিক্টোরিয়ান্সরা। এবার পুরো শক্তি নিয়ে মাঠে নামবে কুমিল্লা। গেল 3 আসরে চ্যাম্পিয়ন অধিনায়ক মাশরাফি, তাই আবার চতুর্থবারের হাতছানি। নিজের দলের প্রতি সন্তুষ্ট টাইগার অধিনায়ক। সময় মতো সঠিক কাজটা করতে পারলে ভালো ফল আসবে বলে তার আশা। আমাদের যারা প্লেয়ার আছে তারা যদি পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারে, বিকজ টি20তে এমন একটা বিষয় যে আপনার সময় খুব কম পাওয়া যায়, সো কুইক ডিসিশন নিতে হবে। সো এই কাজগুলো যদি ঠিকমতো করতে পারি তো আশা করি ভালো খেলবো। আর আমাদের টিম আলহামদুলিল্লাহ মানে মোটামুটি ব্যালেন্স টিম আছে। দলে তেমন নামকরা ক্রিকেটার না থাকলেও আত্মবিশ্বাসী মাশরাফি। লোকাল খেলোয়াড়রা ভালো কিছু করলে ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে আসবে বলে মনে করছেন তিনি। আর প্রথম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্টে এগিয়ে থাকতে চাচ্ছেন ভিক্টোরিয়ান্স কোচ। প্রত্যেকটা টিমই আপনার প্রথম 1-2 ম্যাচ একটু স্ট্রাগল করবে যে আসলে কম্বিনেশনটা কি দাঁড় করানো যায়। তো আমরা আমাদের বেস্টটা চেষ্টা করব। আমাদের রিসেন্ট ফর্মের কিছু ভালো প্লেয়ার আছে, তো আমরা অবশ্যই চাইবো তারা মাঠে খেলুক। আসলে টি20তে যেটা হয় যে আপনি রিসেন্ট ফর্মটা বেশি কাউন্ট করা হয়। সব দিক দিয়ে টিম কম্বিনেশন খুব ভালো, এবং সবচেয়ে বেশি যে আমি মনে করি যে আমাদের টিমের যে এই কয়েকদিন আমরা প্র্যাকটিস করে যে বন্ডিংটা হয়েছে, এইটা টিমের অনেক অনেক বড় ব্যাপার। নতুন ভাবে খেলতে আসা রাজশাহী কিংসও আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে। টি20 স্পেশালিস্ট সাব্বিরের উপর ভরসা রাখছেন অধিনায়ক ড্যারেন সামি। পাশাপাশি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে সফলতা আশা করছেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার। আমরা এই টুর্নামেন্টে নতুন, তবে ক্রিকেটাররা জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। মাশরাফি অনেক ভালো ক্যাপ্টেন, যে কারণে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তবে আমাদের ভালো ভালো টি20 প্লেয়ার আছে, তারা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ফল আমাদের পক্ষে আসবে বলে মনে করি। শক্তিমত্তার দিক থেকে দুদলই ভারসাম্যপূর্ণ, তাই মাঠের লড়াইয়ে কে যাবে এগিয়ে সেই উত্তেজনায় বুধ ক্রিকেট সমর্থকরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপাড়ার বেশ কয়েকটি বাড়ি আবারও আগুনে পুড়িয়েছে দুর্বৃত্তরা। প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন। একাধিক রাজনৈতিক দল আবেদন করায় 7 ও 8 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কোনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, জানালো ডিএমপি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফর্মের দাম নিয়ে নৈরাজ্য। ভোগান্তি অভিভাবকদের সমস্যা সমাধানে শতভাগ নিশ্চয়তা দিতে পারছে না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। চট্টগ্রাম বন্দরে আইসিডি স্থাপনে জটিলতা। যানজট এড়াতে 20 কিলোমিটার দূরে করা হচ্ছে ডিপো। সিদ্ধান্ত হয়নি আগের 19টির বিষয়ে। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চলছে জোর প্রচারণা। সমর্থন ও সম্ভাবনায় প্রতিদিনই ঘটছে নাটকীয় পরিবর্তন। এখনো সিদ্ধান্তহীন অনেক ভোটার। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবিও, এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরেই। সঙ্গে থাকুন সময়।